কর্মদিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। রাজধানীর উন্নয়ন কাজ যেন গলার কাটা। প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনে রাস্তা খনন পরিত্যক্ত থাকছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। বাগেরহাটে 4টি আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বন্ধ যান চলাচল। ফরিদপুরে বিক্ষোভ অবরোধের ঘটনায় 90 জনের নামে মামলা, আটক 1। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা। পুলিশ কর্মকর্তা সহ নিহত 3। গাইবান্ধায় বাসের চাপায় শ্রমিকের মৃত্যু। সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36 ব্যাংক। নির্বাচনের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা, দাবি খাত সংশ্লিষ্টদের। এবং গাজা সিটির বহুতল ভবন টার্গেট করে আক্রমণ জোরদার দখলদার বাহিনীর। একদিনে নিহত আরও 53। কাতারে ইসরায়েলি হামলার জেরে দোহায় আজ আরব নেতাদের বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সড়কে উন্নয়নমূলক কাজ যেন গলার কাঁটা। প্রধান সড়ক থেকে অলিগলি, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন। এসব উন্নয়ন প্রকল্পে খনন নীতিমালা না মানার কারণে আরও দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। শুধু জরিমানা নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল কোরেশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। চলাফেরা, কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ডিঙের ভিতরে পোলাপান পড়ে যেতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। এটা কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। পানি ফালাইতে ফালাইতে আমাদের জীবন শেষ। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে এ পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে। দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে, মানে মানুষজন পরে ব্যথা পাবে, কেমন সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণের প্রশাসক বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজে সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, সেখানে জরিমানা কিন্তু বিধান আছে। বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা, এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে। এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন। এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয়, সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের।
জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাগ এবং ঠিকাদারাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধান সড়ক কোথাও কিন্তু বাকি নেই আসলে খোঁড়াখড়িতে। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর মিরপুরের কাজীপাড়ার যে মেট্রো স্টেশন রয়েছে এর নিচে একেবারে পুরো অর্ধেক জুড়েই কিন্তু রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে লম্বা ধরে রাস্তা আসলে খনন করা হয়েছে এবং বলা যায় যে বড় বড় গর্ত করে এখানে আসলে উন্নয়ন যে কাজ, সে উন্নয়ন কাজ চলছে। মূলত ড্রেনেজ যে ব্যবস্থা সেটির উন্নত করার জন্যই এই যে খনন কার্যক্রম সেটি আসলে চলছে। যদিও এখানে আমরা লক্ষ্য করিনি যে এখানে পর্যাপ্ত পরিমাণে নীতিমালা অর্থাৎ খনন নীতিমালা অনুসারে যে খনন করা হচ্ছে সেই বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে কিছুদিন পরপরই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে যানবাহন পড়ে যায়, মানুষ পড়ে যায়। অর্থাৎ এই যে নিরাপত্তা বেষ্টনী কিংবা নিরাপত্তা দিয়ে অর্থাৎ খনন কাজে একটি প্রধান সড়ক, সেই প্রধান সড়কের পাশে প্রতিনিয়ত চলাচল করছেন সাধারণ মানুষ। বিভিন্ন জরুরি প্রয়োজনে যারা যাচ্ছেন, বের হচ্ছেন, কর্মব্যস্ত মানুষ, তারা কিন্তু আসলে বিপাকে পড়ছেন প্রতিনিয়ত। এবং বলা হচ্ছে যে এখানে নিরাপত্তা বেষ্টনী বলতে আসলে তেমন কিছু আসলে আমরা লক্ষ্য করছি না। আর এই যে খনন কার্যক্রম, সেই খনন কার্যক্রমের জন্য আমরা লক্ষ্য করছি যে এখন সকালবেলায় মানুষ তাদের যে কর্মস্থল, সে কর্মস্থলের পানে তারা ছুটে চলছেন এবং প্রায় কিন্তু এই সকালবেলাতে এই যে গাড়ির চাপ বেড়ে থাকে। অর্থাৎ এই যে কাজীপাড়া শেওড়াপাড়ার একটি মিরপুরের অন্যতম প্রধান যে ব্যস্ততম সড়ক, এই ব্যস্ত সড়কে আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত কিন্তু গাড়ির চাপ, বিশেষ করে সকালবেলা গাড়ির চাপ, প্রচণ্ড রকম পরিমাণে গাড়ির চাপ থাকে। এবং আমরা লক্ষ্য করছি যে এই রাস্তা খননের কারণে গাড়ির যে চাপ সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি এবং যে এখানে যে জ্যাম, সেই যানজটও কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ তার কর্মস্থলে যাওয়ার জন্য যে সাধারণ মানুষের যে এখন তাড়াহুড়ো সকালবেলা, সেটি আসলে আরও মন্থর গতি এনে দিয়েছে এই যে রাস্তা খননের বিষয়টি। তবে স্থানীয়রা বলছেন যে উন্নয়ন কাজ তো চলবেই, তবে সেটি যদি আসলে জনগণের চলাফেরার সহজতর করে সেটি হয় এবং দ্রুততম সময়ে শেষ হয়, তবে সেটি আসলে সবার জন্য মঙ্গল বলে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল কাজীপাড়া থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে তৃতীয় দফায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। এদিকে ফরিদপুরে ভোটের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে বাগেরহাটে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। 4টি সংসদীয় আসনই বহাল রাখার দাবি জানান তারা। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। অন্যদিকে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে আটকে বিক্ষোভ অবরোধের ঘটনায় রোববার ভাঙ্গা থানায় 90 জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ অবরোধের ঘটনায় 90 জনের নামে মামলা করেছে পুলিশ। এই মুহূর্তে বাগেরহাটে আছেন সহকর্মী আলী আকবর টুডুল এবং ফরিদপুরে আছেন শিকদার সজল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিদ্দি 2টি ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে কিন্তু গত কয়েকদিন যাবৎ ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করে মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছিল এখানকার এলাকাবাসী সহ স্থানীয় জনতা। কিন্তু আজকে সকাল 6টা থেকেও সড়ক অবরোধের ঘোষণা
ঘোষণা দিয়েই কর্মসূচি শুরু করা কথা ছিল, কিন্তু এই মহাসড়ক দুটি এবং রেলপথ আজকে কোনো অবরোধ করা হয়নি। তবে এই মহাসড়কের পাশে তারা দাঁড়িয়ে কিন্তু এই বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি কিন্তু তারা পালন করছে। এবং এই যে তার একটাই দাবি যে আমরা কিন্তু আসলে রাজপথের আজকে অবরোধ কর্মসূচি আমরা আজকে আমরা করলাম না, কিন্তু আমরা রাজপথ ছাড়ছি না, আমরা বিক্ষোভ এবং সমাবেশ করছি, মানববন্ধন করছি, শান্তিপূর্ণভাবে আমরা এই কর্মসূচি পালন করছি। তবে আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক সহ রেলপথের 20টি স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান করছেন এবং বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মহাসড়ক দুটি এবং রেলপথের 20টি স্থানে অবস্থান করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এ কারণে কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গত শনিবার যে এই 3 দিনের যে মহাসড়ক এবং রেলপথ অবরোধের যে সংবাদ সম্মেলন করা হয়, সেই সংবাদ সম্মেলনটি করেন আলগী ইউনিয়ন পরিষদের এই সর্বদলীয় ঐক্য পরিষদের যিনি আহ্বায়ক ছিলেন এই আন্দোলনের, তিনি আর মোহাম্মদ সিদ্দিকী, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনায় ভাঙ্গা থানায় কিন্তু 90 জন, 2 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 90 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অজ্ঞাতনামা রয়েছে আরো 150 জন। এবং পুলিশ কিন্তু এখন এইসব মহাসড়কে কিন্তু অবস্থান করছে। পাশাপাশি কিন্তু এই সাধারণ মানুষ তারাও কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। এই ছিল ফরিদপুরের মহাসড়কের সর্বশেষ। এই মুহূর্তে আমরা যাব বাগেরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী টুটুল। বাগেরহাটে 4টি আসন অপরিবর্তিত রাখার দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে। আমরা দেখছি যে বাগেরহাট খুলনা এবং বরিশাল রুট এবং মোংলা বন্দর জুলাই মাসের 30 তারিখ থেকে কিন্তু বাগেরহাটের বাসী এবং তারা কিন্তু এই দাবি করে আসছেন। এরপরে কয়েক দফায় কিন্তু আমরা জানি যে এর আগেও কিন্তু 2 দফায় তারা হরতাল ডেকেছেন এবং বাগেরহাটের সব কিছু অচল হয়ে গিয়েছিল এবং মোংলা বন্দর থেকে শুরু করে এবং সব ধরনের দোকানপাট সবকিছু বন্ধ ছিল। কিন্তু সেখান থেকে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের জন্য তারা বলছেন যে যেভাবে হোক না কেন এবং এই মহাসড়ক গুলায় তারা কিন্তু এই আজ থেকে হরতাল তারা কিন্তু পালন করছেন এবং তাদের দাবি একটাই যে আসলে বাগেরহাটের 4টি আসন দিয়ে দেওয়া হোক। বাগেরহাটের যে 3 নম্বর আসন ছিল এবং 4 নম্বর আসন ছিল সেইটাকে ভাগ করে এবং 3টি আসন করে এবং বিভিন্ন উপজেলার সাথে সংযুক্ত করে 3টি আসন করা হয়। এরপরে 2 নম্বর আসন ছিল এবং 4 নম্বর আসন ছিল সেইটাকে ভাগ করে এবং 3টি আসন করা এবং বিভিন্ন উপজেলার সাথে সংযুক্ত করে 3টি আসন করা হয়। এরপরে কিন্তু আসলে এলাকার মানুষ তারা কিন্তু দাবি করে তুলে আসছেন এবং এই সকাল সন্ধ্যা হরতাল চলছে। এই ছিল আমার কাছে বাগেরহাটে হরতালের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং ফরিদপুরে। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। নড়াইল যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছেন। এদিকে গাইবান্ধায় বাসের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, পুলিশ কর্মকর্তা সহ প্রাণ গেল 3 জনের। রোববার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস। ঘটনাস্থলেই আক্তার হোসেন নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আর্ধকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখানে আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নিলে নিক্কনকেও মৃত ঘোষণা করা হয়। সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে শ্রদ্ধা নিবেদন শেষে নিক্কন
শিক্ষণ আঢ্যের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়ায়। একই রাতে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কের পাশে ট্রাকে গাছের গুঁড়ি তুলছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী দ্রুতগতির কাজী লাইন্স নামের বাস ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক রিপন। গুরুতর আহত হন আরও ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু আজ। চলন্ত গাড়ি থেকে পরিশোধ করতে পারবেন চালক। প্রাথমিক পর্যায়ে চালু হচ্ছে 4 লেনে। বাঁচবে সময়, কমবে যানজট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের মন জয়ে ভোটাররা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। বিস্তারিত জানতে শুরুতেই যাচ্ছি রকির কাছে। রকি, আপনারা জানেন যে সিনেটে ব্যালট পাওয়ার পর থেকে আসলে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু হওয়ার কথা থাকলেও এখন আসলে অনেকে আসলে এই ব্যালটটি আসলে ছাপাতে পারেনি, যে কারণে প্রচারণা গতকালকে শুরু করতে পারেনি। তবে আজ সকাল থেকে কিন্তু তারা যে প্রচারণা সেটি তারা শুরু করেছেন এবং এই প্রচারণার মধ্য দিয়ে আসলে তারা ভোট চাচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে রাকসুতে 12টি প্যানেল এখানে রয়েছে। তো 12টি প্যানেলের মধ্যে একটি প্যানেল রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যারা ভিপি জিএস প্রার্থীরা রয়েছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা আসলে তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। সব মিলে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনও আসলে আমরা খুব বেশি প্রার্থীকে আসলে প্রচারণায় দেখতে পাচ্ছি না এবং অধিকাংশ প্রার্থীরই কিন্তু এখনও তাদের যে ব্যালট এবং হ্যান্ড বিল সেগুলো আসলে তারা ছাপাতে এখনও শেষ করতে পারেনি, যে কারণে আসলে তারা এটা করতে পারছে না। আমরা এখানে দেখছি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে ভিপি প্রার্থী মাহবুব আলম, পাশাপাশি জিএস প্রার্থী শরীফুল ইসলাম শরীফ এবং এজিএস প্রার্থী পারভেজ আকন্দ, তারা আসলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছে তারা এই ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে এরা সকাল থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যেই তারা তাদের ভোটের যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা কিছুক্ষণ পরে লাইব্রেরি চত্বরে তারা এই প্রচারণা চালাবেন, পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই প্রচারণা চালাবেন। ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্রদল, ছাত্র শিবির মনোনীত যারা প্রার্থী আছেন ভিপি জিএস এজিএস সহ তাদের পূর্ণ যে প্যানেল রয়েছে, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল রয়েছে তারাও কিন্তু একইভাবে প্রচারণা করবেন। আমরা বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন যে আর কিছুক্ষণ পরে তাদের যে পোস্টার সেটি চলে আসবে এবং তারপরে আসলে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন। হয়তো সেটি হতে দুপুর নাগাদ লেগে যেতে পারে, এমনটাই আসলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনে যারা প্রার্থী তাদের প্রচারণার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী রিনি, তার কাছে। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলছে। আজকে সকাল 9:30 থেকে এই মনোনয়ন ফর্ম যে বিতরণ সেটি শুরু হয়েছে, যেটি চলবে আজকে বিকাল 3:30 পর্যন্ত এবং মনোনয়ন ফর্ম বিতরণের যে শেষ দিন সেটি হচ্ছে আগামীকাল। এখন পর্যন্ত সকাল থেকে 2টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। গতকালকে প্রথম দিন মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে 28টি, যার মধ্যে 26টি ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এবং 2টি ছিল হল সংসদ নির্বাচনের এবং এদের মধ্যে 7টি ছিল ভিপি পদপ্রার্থী এবং 2টি জিএস এবং 2টি এজিএস পদপ্রার্থীদের জন্য। যারা মনোনয়ন ফর্ম ক্রয় করছেন তাদেরকে মনোনয়ন ফর্মের সাথে একটি নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে, যেটি নিয়ে তারা যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে গিয়ে তাদেরকে ডোপ টেস্ট দিতে হবে এবং ডোপ টেস্টের জন্য তাদেরকে 350 টাকা করে গুনতে হবে। ডোপ টেস্টের যে ফলাফল সেটি যদি পজিটিভ হয়
তাহলে তাদের প্রার্থিতা বাতিল হবে। তবে যদি কারো ফলাফল পজিটিভ আসে, কর্তৃপক্ষ বলছে তাদেরকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হবে। এবং এই মনোনয়ন ফর্মের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম, সেটি নেওয়ার জন্য তাদেরকে গুনতে হচ্ছে 300 টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনার জন্য তাদেরকে দিতে হবে 200 টাকা। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি যারা আসলে মনোনয়ন প্রার্থী তাদের মধ্যে এক ধরনের আমেজ কাজ করছে এবং গতকাল প্রথম দিন হিসেবে যদিও 28টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, তবে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটি আজকে এবং আগামীকাল বাড়তে পারে, যেহেতু আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন এবং আজকে থেকে একই সাথে শুরু হবে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়, যেটি শেষ হবে 17ই সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর যারা প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করা হবে এবং আগামী 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং সবশেষ আগামী 12ই অক্টোবর হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন, যেটির জন্য 3 যুগ ধরে অপেক্ষা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সাইবার হামলা ঠেকাতে বছরে 2000 কোটি টাকা খরচ করলেও সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36% ব্যাংক। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়ার শঙ্কা স্বয়ং সরকারের। ব্যাংকাররাই বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার সুযোগ নেয় হ্যাকাররা। এক্ষেত্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিয়মিত ফলো আপের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংক বলেছে সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগসাজশ থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ব্যাংক সহ দেশের প্রতিটি সেক্টরে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, বাড়ছে সাইবার হামলা। তথ্য বলছে দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষা করতে 2024 সাল পর্যন্ত ব্যয় হয়েছে 53,413 কোটি টাকা। বিআইবিএম এর তথ্য, চলতি বছরের মার্চ শেষে দেশে ব্যাংকিং খাতে ডিপোজিট অ্যাকাউন্ট প্রায় 16.5 কোটি। বেড়েছে ব্যাংকের ব্রাঞ্চ, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং শাখা সহ ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও। যদিও বছরে গড়ে 2000 কোটি টাকা সাইবার হামলা থেকে বাঁচাতে খরচ করছে, কিন্তু তারপরও এই খাতে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে দেশের 36% ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বলছেন, প্রাথমিকভাবে ব্যাংকগুলি সফটওয়্যার ও টুলস গ্রহণে বিনিয়োগ করলেও পরের ধাপে তা রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করতে চান না। সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তারা এখানে অত বেশি ইনভেস্ট করতে চায় না। সেটা অনেকে চায় না যে হয়তো এটা আপনার বোর্ডের অ্যাপ্রুভাল লাগে। বিআইবিএম এর তথ্য বলছে দেশের ব্যাংকিং খাতে প্রতিদিন 145 থেকে 630 বার সাইবার হামলা হয়, যার মধ্যে সর্বোচ্চ চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে, আর দেশের অভ্যন্তর থেকে হয় 2%। আপডেটেড থাকতে হয়, এটা একটা বড় সমস্যা। এখন যারা ধরেন সলভেন্ট ব্যাংক আছে, যাদের লাভটা ভালো হয় বা একটু বড় ব্যাংক, তারা অনেক ইনভেস্ট করে, কিন্তু ছোট ব্যাংকরা সেই তুলনায় ধরেন এত টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না। সাইবার হামলার মধ্যে 68% ম্যালওয়্যার, 48% ডস আর ফিশিং অ্যাটাক এবং 46% স্পাম। এর মধ্যে অপরিচিত স্থান থেকে আসে 24%, আর সর্বোচ্চ 27% হয় ভেন্ডরদের মাধ্যমে। সাইবার হামলা কমাতে প্রতিদিন চতুর্মুখী ফলো আপ রাখার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার ইনসিডেন্টে বড় ঘটনা হয় কিন্তু ইনসাইডার থেকে, তো সেটা ব্যাংকের আইসিটির লোক হতে পারে, ব্যাংকের অন্য কর্মকর্তা হতে পারে। তো এই যে 360 ডিগ্রি ভিউজ অফ সাইবার সিকিউরিটি, এই জায়গাটাকে গুড প্র্যাকটিসে নিয়ে আসা ভীষণ জরুরি। একবার সাইবার হামলার শিকার হলে পুনরায় হার্ডওয়্যার ও সফটওয়্যারে বিনিয়োগ করতে হয় 37% টাকা। এর সঙ্গে গ্রাহকদের ব্যবসায়িক ক্ষতি হয় 18% আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 35%। বাংলাদেশ ব্যাংক বলছে, হামলার পরিকল্পনাকারীরা ঘোষণা করবে একদিন, কিন্তু হামলা করবে অন্যদিন। হামলাকারী আরও বেশি শক্তিশালী কিনা এটা তো আসলে যাচ করা, হামলার শিকার হলেই শুধুমাত্র বোঝা সম্ভব। তবে তাদের কারোর মধ্যে যাতে কোনো গাফিলতি বা অপ্রস্তুত থাকার এরকম অভিযোগ যাতে না আসে, সেইভাবে করার নির্দেশ দেওয়া আছে। তথ্য বলছে, সাইবার নিরাপত্তায় জড়িত থাকে ব্যাংকার, হ্যাকার এবং তথ্য প্রযুক্তি অভিজ্ঞরা। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, সাইবার সুরক্ষায় বিনিয়োগ প্রাথমিকভাবে করা হলেও পরবর্তীতে করা হয় না কোনো বিনিয়োগ। যদি তা না করা হয় তাহলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
পদ্মা সেতুতে টোল আদায়ে গতি আনতে দুপুর থেকে উন্মুক্ত হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস। এতে সেতু ব্যবহারকারীরা চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারবেন টোল। কর্তৃপক্ষ বলছে 4টি লেনে লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হবে এই পদ্ধতি। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঈদযাত্রা সহ বিভিন্ন সময় পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা, সময় অপচয় সহ যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। সেতুর টোল আদায়ের গতি আনতে এবার যুক্ত হচ্ছে নতুন ব্যবস্থা। সোমবার থেকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে সেতুর দুই পারে 4টি লেনে। চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধের ব্যবস্থা হয় সেতু ব্যবহারকারীদের জন্য বাড়বে সুবিধা। বাকি 11টি লেনে থাকবে আগের ম্যানুয়াল পদ্ধতি। চলন্ত অবস্থা আমরা টোল কাটটা লয়ে যাব, আমাকে ভোগান্তি হবে না। যদি এরকম কিছু হয়, ক্যাশলেস সুইফট সার্ভিস হয়ে যায়, তাহলে তো নিঃসন্দেহে সেটা প্রশংসনীয় হবে। তখন ক্যাশ দেওয়া লাগবে না, সোজা চলে যাওয়া যাবে, কোনো সমস্যা হইব না। এখানে অনেক যানজট লাগে যায়, এক্ষেত্রে আমি মনে করি যে এই সিস্টেমটা করলে অনেক ভালো হবে। টোল আদায়ের এই ডিজিটাল পদ্ধতি লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও থাকবে সবার জন্য উন্মুক্ত। আগামী 10-15 দিন একটা লাইভ পাইলটিং চলবে, এরপরে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা ফাইনাল চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যে স্বয়ংক্রিয় লেন আছে সেই লেন ইউজ করে নন স্টপ পারাপারের সুযোগ থাকবে। 2023 সালের জুলাইয়ে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। এর 3 মাস পর এটি সবার জন্য উন্মুক্তের কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনায় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থেকে সংগ্রহ করা চামড়া এখনও বিক্রি হয়নি। দীর্ঘদিন পরে থেকে এরই মধ্যে পচন ধরেছে। কম দামে বিক্রি করলেও থেকে যাচ্ছে বকেয়া। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের আশ্বাসে চামড়া ক্রয় করে সর্বশান্ত হয়েছেন তারা। আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছে প্রতিষ্ঠানগুলো। সংকট থেকে উত্তরণে সরকারি সহায়তার দাবি তাদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোরবানির পশুর চামড়া লিল্লাহ বোর্ডিং, এতিমখানা, কওমি ও হাফিজি মাদ্রাসার অন্যতম আয়ের উৎস। কিন্তু কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনার এসব প্রতিষ্ঠান তাদের সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারেনি। বিক্রির সুযোগ না পেয়ে বহু প্রতিষ্ঠানের চামড়ায় পচন ধরেছে। বাধ্য হয়ে তারা নামমাত্র দামে বাকিতে চামড়া বিক্রি করলেও এখনও টাকা মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের আশ্বাসে কোরবানির পশুর চামড়া কিনে সর্বশান্ত হয়েছেন তারা। প্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকারি সহায়তা দাবি তাদের। এখানে বিভিন্ন এতিম, এরপর অসহায় ছাত্ররা পড়ে, তো যেই বেতন দেয় এটা দ্বারা মাদ্রাসা চলে না। এখন এই কোরবানির চামড়ায় আমাদের বড় একটা আশার বাণী দেখাইয়া কিন্তু আমরা বড় একটা লোকসানের ভিতরে আছি। আমাদেরকে সরকার উৎসাহ দিয়ে, লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য বলছে এবং আশ্বাস দিয়েছে আমরা বিক্রি করার ব্যবস্থা করে দেব, কিন্তু অবশেষে আমরা কোনোটাই তাদের কাছ থেকে পাইনি। বিগত দিনে চামড়া রাখা হইতো না, কিছু টাকা হাদিয়ে আসতো, ওই দিয়ে বোর্ডিংয়ে চলতো। আর এবছর চামড়া রাখার কারণে মাদ্রাসা, লিল্লার বোর্ডিংগুলো এখন বন্ধের পথে। স্থানীয় প্রশাসন বলছে চামড়া বিক্রিতে সহযোগিতা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বিক্রি করতে এখনো পারেননি, আমি ওনাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছি, তারা ওই মাদ্রাসাগুলোর সাথে যোগাযোগ করে এবং তারা যেন চামড়াগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, যে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ যেন তারা যথাযথভাবে গ্রহণ করে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য চলতি বছর বরগুনায় 66 মেট্রিক টন লবণ বিতরণ করেছে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদ। বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর দাপট। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে 37,000-এরও বেশি মানুষ, প্রাণ গেছে 147 জনের। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং জনসচেতনতা ছাড়া প্রাণঘাতী ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। পরিষ্কার কিংবা নোংরা, 3 দিনের বেশি জমে থাকা পানিতে জন্মাচ্ছে এডিসের লার্ভা। বর্ষা শেষে শরৎ এলেও এডিসের ডানায় চেপে ডেঙ্গুর আগমন রোধ করা যাচ্ছে না কোনোভাবেই।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭,২০৬ জন, যাদের অধিকাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা। বছরের এই সময়টায় কোনো এক অজানা কারণে বেড়ে যায় রাস্তা খোঁড়াখুড়ির কাজ, আর সেটি যেন হয়ে ওঠে মরার উপর খাড়ার ঘা। একে তো জমে থাকা বৃষ্টির পানি, অন্যদিকে রাস্তার গর্তে জমে থাকা পানিতে আস্তানা গড়ে এডিস মশা। বর্ষা মৌসুমে কিন্তু খোঁড়াখুড়িটা বেশি করে, সেই সময় কিন্তু পানিটা জমে যাচ্ছে। যত খোঁড়াখুড়ি করছে ততই বেশি ওইখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ার প্রবণতা রয়ে যাচ্ছে। শীতের সময় যদি করে সেটা সবচেয়ে ভালো হয়। আর একটা ভালো হয় যে ওই মানে সাথে সাথে যদি জায়গাটা ক্লোজ করে ফেলে, তাহলে কিন্তু ওই গর্ত জায়গাটা থাকে না, সেটার সাথে পানিটা কিন্তু জমে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের অপ্রতুল উদ্যোগ, অপরিষ্কার জলাধার এবং জনগণের অসচেতনতা সব মিলিয়েই এই চিত্র। ফুলের টব লাগাচ্ছে এবং এসি, তারপরে ফ্রিজ সবারই তো আছে, সেখান থেকে কিন্তু পানিটা জমে। এটার জন্য দরকার সচেতন হওয়া, মশা বংশবিস্তার রোধ করা দরকার। সমস্ত বাংলাদেশের মানুষ যদি না মিলে জনগণ কাজ না করে, তাহলে কিন্তু মশা বংশবিস্তার রোধ করা যাবে না। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধারাবাহিক মশক নিধন এবং জনসচেতনতা কার্যক্রম। অন্যথায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অবশেষে একে একে সচল হতে শুরু করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিভিন্ন সরঞ্জাম। গত এক মাসে সচল হয়েছে শতাধিক মেশিনারিজ, অথচ বছরের পর বছর ধরে এগুলো পড়েছিল অচল অবস্থায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাধ্যের সমন্বয় করতে চান তারা। আর রোগী ও স্বজনরা বলছেন, আন্দোলন করে নয়, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সম্প্রতি বরিশালে আন্দোলনে উত্তাল হয়। মাসব্যাপী কর্মসূচিতে ভোগান্তিতেও পড়েন বাসিন্দারা। তবে এই আন্দোলনের এক মাসের মাথায় বড়সড় পরিবর্তন দেখা যায় হাসপাতালটিতে। এর মধ্যে সচল হয়েছে ৯৫টি আধুনিক যন্ত্রপাতি, নিয়মিত হচ্ছে কিডনি, ইউরোলজি ও নিউরোসার্জারির মতো জটিল অপারেশন। চালু হয়েছে রিউমাটোলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। এখন আগের চাইতে অনেক ভালো হয়েছে, ডক্টররাও খুব ভালো কেয়ারিং করে। ৬ মাস আগে যে পরিস্থিতি দেখেছি সেটা থেকে অনেক উন্নয়ন হয়েছে। এখন রোগীদের সেবা দিতে আমাদের জন্য খুবই ভালো হইতেছে, মেশিন আর টানাটানি লাগে না। তবে বেড সংকট ও কাঙ্ক্ষিত চিকিৎসার ঘাটতিতে ভোগান্তিতে আগের মতোই রোগীরা। অচল দুটি এক্স-রে এবং একটি সিটি স্ক্যান মেশিনে জটিলতা বাড়ছে পরীক্ষা নিরীক্ষায়। ডাক্তার, নার্স সংকট, নিরাপত্তাহীনতা ও দালাল চক্রের অভিযোগও রয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা জোরদার, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদ ও সরকারি হটলাইন চালু করে তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ। সিস্টার নায়ক নায়িকার মতো সেজেগুজে থাকে, তারা কাছে গেলেই বলে তুমি যাও, এ যাও, ও যাও। ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বড় ডাক্তারে সেরকম দেখে নাই। চুরি আগে অনেক হতো, এখন নাই বললেই চলে। আর আমরা বিশেষ করে আমাদের যে টহল জোরদার করেছি। আমরা এই বিষয়গুলো মনিটরিং করছি। আরও সামনে 50 দিন পর আসলে আমরা বলতে পারবো যে ওনারা আসলে কি পরিবর্তন করতে পেরেছে। হাসপাতালের নবনিযুক্ত পরিচালক সেনা কর্মকর্তার দাবি, সদিচ্ছা আর সেবার সহযোগিতা থাকলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত সম্ভব। তবে ভঙ্গুর অবস্থা থেকে ফেরাতে সময়ও লাগবে বলে জানান তিনি। ইমার্জেন্সি, প্যাথোলজি, সিসিইউ, আইসিইউ আমার 3টা প্রায় শেষের দিকে। শুধু আইসিইউটা আমার হয়তো আরও 5-6 মাস লাগবে, বিকজ আপনার বিল্ডিংয়ের কাজ এখন শেষ হয়নি, হলে আমি 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো। অন্যদিকে 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ কেন্দ্র, নতুন আইসিইউ, এমআরআই ল্যাব ও শিশু ওয়ার্ড করতে জোর তৎপরতার আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে কাগজে কলমে 1000 শয্যার হাসপাতালটিতে গড়ে রোগী থাকে 2,500 থেকে 3,000। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন 53 ফিলিস্তিনি। ধ্বংস হয়ে গেছে অন্তত 30টি আবাসিক ভবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল রেমাল ও তেল আল হাওয়া অঞ্চল। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। এদিকে চলমান হামলার মধ্যেই ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রোববার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে গাজার উত্তরাঞ্চল। রেমাল ও তেল আল হাওয়া এলাকায় ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় অন্তত 30টি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। স্থানীয় কর্মকর্তাদের তথ্য মতে নতুন করে অঞ্চলটি থেকে উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার মানুষকে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে জীবন বাঁচাতে পালাচ্ছে মানুষ। আর্থিক সংকটে অনেকে বুলডোজারে বসে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষভাবে ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা। UNRW জানায় গাজায় ইসরায়েলি বর্বরতায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান গাজায় যুদ্ধবিরতি ও বাকি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করবেন তিনি। এদিকে কাতারে নেতানিয়াহু বাহিনীর হামলায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মার্কো রুবিও। এদিকে ইসরায়েলে পৌঁছে জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন বিনিয়ামিন নেতানিয়াহু ও মার্কো রুবিও। এ সময় রুবিওর এই সফর দুই দেশের সম্পর্ককে পশ্চিম দেওয়ালের পাথরের মতোই শক্তিশালী ও টেকসই বলে মন্তব্য করেন নেতানিয়াহু। গণমাধ্যমে রুবিওকে ইসরায়েলের অসামান্য বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। স্থানীয় সময় সোমবার শহরের পিকক থিয়েটারের জমকালো আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিনোদন জগতের তারকারা। টেলিভিশনের সবচেয়ে বড় এই আসরের রেড কার্পেটে তাদের উপস্থিতি দেখা যায়। এবার সবচেয়ে বেশি ২৭টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে টিভি সিরিজ সেভারেন্স। ২৪টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিনি সিরিজ দ্য পেঙ্গুইন। একাধিক বিভাগে জয় নিয়ে এবারের আসরে আধিপত্য বিস্তার করেছে দ্য স্টুডিও ও অ্যাডোলেসেন্স। সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতেছে দ্য স্টুডিও। সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন নেটফ্লিক্স মিনি সিরিজ অ্যাডোলেসেন্সের ১৫ বছর বয়সী তারকা ওয়েন কুপার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। রাজধানীর উন্নয়ন কাজ যেন গলার কাঁটা। প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনেই রাস্তা খনন। পরিত্যক্ত থাকছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। বাগেরহাটে ৪টি আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বন্ধ যান চলাচল। ফরিদপুরে বিক্ষোভ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা, আটক ১। এবং সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের ৩৬ ব্যাংক। নির্বাচনের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা, দাবি খাত সংশ্লিষ্টদের। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।